ফার্স্ট একবারই লিখে ফেলি, সেটা হচ্ছে যে অ্যাপ্রন, মাস্ক, সেফটি গগল, আর হলো অ্যাপ্রন, মাস্ক, সেফটি গগল, আর হচ্ছে গ্লাভ। এইখানে ছোট ছোট কিছু এমসিকিউ আছে। অ্যাপ্রন, মাস্ক, সেফটি গগলস এন্ড হচ্ছে গ্লাভ। এই এই চারটা নিয়ে তোমাদের যে ইনফরমেশন জানা থাকবে, নাম্বার ওয়ান যেটা, সেটা হচ্ছে অ্যাপ্রন ওরিয়েন্টেড একটা এমসিকিউ হয় যে ল্যাব অ্যাপ্রন নিয়ে। তো ল্যাব অ্যাপ্রনটা কেমন টাইপের হওয়া উচিত সেই নিয়ে হয়তো কোশ্চেন হয়। যেমন মেডিকেল অ্যাপ্রন আর ল্যাব অ্যাপ্রনের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। ল্যাব অ্যাপ্রনের মানে যে তোমার নিয়ে কয়েকটা ব্যাপার আছে, একটু দেখে নিবা। কিন্তু একটা ইনফরমেশন সেটা হচ্ছে যে কটন মেড হতে হবে। একটা ইনফরমেশন নিয়ে একটা এমসিকিউ আমার চোখে পড়ছে যে ল্যাব অ্যাপ্রন মেড অফ কটন। এটা তোমার হচ্ছে ল্যাব অ্যাপ্রনের একটা মানে এমসিকিউ এসেছিল, তো জানিয়ে দিলাম। কিন্তু তার বাইরে তোমরা একটু জানবা যে ল্যাব অ্যাপ্রন মেডিকেল অ্যাপ্রনের মধ্যে যে ডিফারেন্স আছে বা ল্যাব অ্যাপ্রনের স্পেশালিটি কি সেটা জানবা। মাস্কে যাবা, মাস্ক তো অফকোর্স হচ্ছে গিয়া তোমার ল্যাব সেফটির জন্য একটা এসেনশিয়াল পার্ট। মাস্ক ইউজ করতে হবে, কারণ হলো এটা হচ্ছে গিয়ে তোমার যেহেতু তোমার ল্যাবরেটরিতে আমরা আহ, মানে অনেক সময় গ্যাস প্রডিউস হয়, স্মোক প্রডিউস হয়, যেগুলা ইনহেল করলে আমাদের লাংসে সমস্যা হতে পারে। তো সেই কারণে ওই প্রোটেকশনের জন্য মাস্ক ইউজ করতে হয়। তো মাস্কের ব্যাপারটা নিয়ে ওরকম কিছু আসেনি, চোখে পড়তেছে না, বাট ওই রকম আর কি মাস্কের ব্যাপারটা। সেফটি গগলস নিয়ে তোমার হচ্ছে কোশ্চেন হয়েছে। সেফটি গগলস নিয়ে একটা কোশ্চেন হয়েছে এরকম, মানে 2 মার্কে অর্থাৎ বিতে, যে হোয়াই সেফটি goggles is used in the laboratory। ঠিক আছে, এটা আসতে দেখা গেছে 2 মার্কে। তো ল্যাবরেটরিতে সেফটি গগলস কেন ইউজ করতে হবে এটা মনে হয় তোমরা তোমাদের কনসেপ্ট দিয়ে লিখতে পারবা। তোমাদের কনসেপ্ট দিয়ে তো এটা কেন, ঠিক না, পারা উচিত। আচ্ছা, তারপরে লাস্টে যেটা আছে গ্লাভস। গ্লাভস নিয়ে এমসিকিউ আসার চান্স থাকে। গ্লাভস নিয়ে না তোমার হচ্ছে এমসিকিউ আসতে পারে। কয়েক রকম গ্লাভস আছে, এগুলো সম্পর্কে একটু কনসেপ্ট নিয়ে নিবা। জিটেক্স গ্লাভ, ল্যাটেক্স গ্লাভ, এরকম কিছু গ্লাভসের নাম আছে দেখবা। জিটেক্স গ্লাভ, ল্যাটেক্স গ্লাভ, এই দুইটা স্পেশালি বললাম। আর কয়েকটা গ্লাভসের কথা উল্লেখ থাকবে, ভিনাইল গ্লাভ। তো জিটেক্স গ্লাভ না একবার ঢাকা বোর্ড সিকিউতে, ঢাকা বোর্ড সিকিউতেই 2016-এ দিছে হচ্ছে হোয়াট ইজ জিটেক্স গ্লাভ। ঢাকা বোর্ড কিন্তু এটা দিয়ে দিছে। তো যাই হোক, ওটা ওইরকম দিছো, বাট এমসিকিউ হিসেবে আসতে পারে। এমসিকিউ হিসেবে আসতে পারে, যেমন জিটেক্স গ্লাভস এর কথা বলা আছে যে এটা হচ্ছে অ্যান্টি শকিং, অর্থাৎ শক থেকে বাঁচার জন্য। আর ল্যাটেক্স গ্লাভস এর কথা বলা আছে যেটা হচ্ছে অ্যান্টি ফাঙ্গাল, অর্থাৎ ফাঙ্গাস থেকে প্রোটেকশনের জন্য। তো গ্লাভস এর এরকম কিছু ক্যাটাগরি আছে এবং তার ইউজ আছে, একটু দেখে গেলে ওখান থেকে একটা এমসিকিউ আসবার চান্স থাকবে। তাহলে গ্লাভস এর পার্ট একটা এমসিকিউ কনফার্ম। সেফটি গুগলস হচ্ছে দিতে এই কোশ্চেনটা যেহেতু দিছে, তো আবার দিতেও পারে, ঠিক না। মাস্ক নিয়ে আমার চোখে পড়েনি তেমন কিছু, আর অ্যাপ্রন নিয়ে বললাম তো একটা চোখে পড়ছে, তো শেয়ার করা হয়ে গেল। বাস এখান থেকে যা জানলাম মনে করো যেটা তোমার রয়ে গেল। আচ্ছা, এবার 2 নম্বর পয়েন্টে যেটা যাচ্ছি আমরা, সেটা হচ্ছে কেমিক্যাল ব্যালেন্স। কেমিক্যাল ব্যালেন্স ল্যাবরেটরিতে আরেকটা এসেনশিয়াল পার্ট হচ্ছে কি তোমার কেমিক্যাল ব্যালেন্স। কারণ হচ্ছে তুমি ধরো সলিউশন মেক করবা, তোমার রিয়েজেন্ট ইউজ করবা, রিয়াকশন করবা, টাইট্রেশন করবা।
তো এইসব করার জন্য তোমাকে কি করতে হবে, তোমার ইয়ে করতে হবে, ওয়েট নিতে হবে, তোমার যে সাবস্টেন্স সেই সাবস্টেন্সের ওয়েট নিতে হবে। তো ওয়েট নেওয়ার জন্য কেমিক্যাল ব্যালেন্স তো নেসেসারি বা এসেনশিয়াল কম্পালসারি। তো ল্যাবরেটরিতে দুই ধরনের কেমিক্যাল ব্যালেন্স ইউজ হয়, টু টাইপ কেমিক্যাল বলে ব্যালেন্স ইউজ হয়। একটা ব্যালেন্সকে বলে হয় পল বঙ্গি ব্যালেন্স, আর অ্যানাদার ওয়ান হচ্ছে গিয়া ডিজিটাল ব্যালেন্স। রিমেম্বার, তাহলে টু টাইপ ব্যালেন্সের মধ্যে একটা হচ্ছে পল বঙ্গি ব্যালেন্স, আরেকটা একটাকে বলা হয় ডিজিটাল ব্যালেন্স। তো আমরা এসো এই পল বঙ্গি ব্যালেন্সের কনস্ট্রাকশনটা জানবো। ডিজিটাল ব্যালেন্সের কনস্ট্রাকশন জানা লাগবে না, বাট পল বঙ্গি ব্যালেন্সের কনস্ট্রাকশন এন্ড ইউজটা জানতে হয়। পল বঙ্গি ব্যালেন্সকে যদি ফিগার আউট করি তাহলে এটা অনেকটা এরকম, যে ধরো এরকম একটা স্কেলে থাকে, এই স্কেলটাতে 100টা ডিভিশন থাকে, স্কেলটাতে না 100টা ডিভিশন থাকে, এরকম 100টা ডিভিশন থাকে স্কেলটাতে। ঠিক মিডল থেকে একটা নাইফ মানে ছুরির মতো, না প্রথমে একটা বিম, এটা একটা বিমের উপরে স্ট্যান্ড করানো থাকবে, কোন একটা বিম, বিমের মধ্যে এটা স্ট্যান্ড করানো আছে। হ্যাঁ, এইদিকে একটা তোমার হচ্ছে গিয়া প্যান হ্যাং করা থাকবে, এইদিকেও একটা প্যান তোমার হ্যাং করা থাকবে, যেরকম একটা নর্মাল স্কেল। দেন হলো তোমার এইটার ঠিক মাঝখান দিয়ে একটা মানে তোমার কাটা টাইপের মানে ছুরির মতো আর কি, যে নাইফ টাইপের একটা ইয়ে থাকবে, ছুরির মতো, যেটা এখানে একটা 0 পয়েন্ট থাকে। এই নাইফটা যখন 0 পয়েন্টে থাকে তখন দুই দিক ব্যালেন্স ধরা হয় আর কি। এই ওয়্যারটা যখন ঠিক 0-তে থাকে তখন ধরা হয় যে দুই দিক ব্যালেন্স। তো এই বিমের সাথে অনেক সময় আরো অনেক অ্যারেঞ্জমেন্ট আছে, যেমন স্ক্রু থাকে, এবার এটা আবার একটা ইয়ের উপরে থাকে, একটা প্ল্যাটফর্মে থাকে। তো সবকিছু মিলে বেসিক জায়গা হচ্ছে এটা। তো এই যে ডিভিশনটা থাকে, এটা 100টা ডিভিশন থাকে। তো এই 100 ডিভিশনটার ক্ষেত্রে যেটা হয়, অনেক সময় এটা 0 থেকে 100 থাকে। 100 ডিভিশনের ক্ষেত্রে এটা 0 থেকে 100 থাকে। এই 0 থেকে 100 থাকা ছাড়াও আরেকটাও অপশন আছে, কোনোটাতে এরকম 0 থেকে 100 থাকে, কোনোটাতে আবার 0 এখানে থাকে, থেকে এইদিকে থাকে হচ্ছে গিয়ে 50, এইদিকেও থাকে 50। তো ওইভাবে 100ই হয়ে যায়। তাহলে 0টা মিডলে থাকতে পারে, মিডলে থাকতে পারে রাইটে 50 লেফটে 50। আর যদি 0টা এক্সট্রিম লেফটে থাকে, তার থেকে শুরু করে ওদিকে 0 তোমার হচ্ছে গিয়ে 100 ওই দিকটায়, তাহলে সেরকমও আছে। তবে যেটাতে এইরকম প্যাটার্ন, অর্থাৎ 0 লেফটে 50 রাইটে 50, ওই ব্যালেন্সটার আরেকটা নাম আছে, ওটাকে বলা হয় সার্টোরিয়াস ব্যালেন্স। পলবঙ্গি ব্যালেন্স হচ্ছে কি যেটা 0 থেকে 100, আর ওটা হলো সার্টোরিয়াস ব্যালেন্স। সার্টোরিয়াস। তো এই ব্যালেন্সে কি করা হয়, এটা হচ্ছে লেফট প্যান আর ওটা হচ্ছে রাইট প্যান। যেটা লেফট প্যান, এই লেফট প্যান যেটা, এটাতেই হচ্ছে তোমার ধরো তোমার যে কেমিক্যালটা থাকবার কথা আছে, ঠিক আছে, তুমি যে কেমিক্যালটা ওয়েট করবা সেটা এই এই প্যানে থাকবে, অর্থাৎ যেটা ওয়েট করবা তুমি। আর এইটার মধ্যে থাকে হইতেছে যে বাটখারা, যেটাকে বলা হয় যে ওয়েট বক্স থেকে যে ওয়েট গুলো নেওয়া হয়, সেই ওয়েট গুলো থাকে হচ্ছে রাইট প্যানে। তুমি দুইটা কাজ করতে পারো এই ক্ষেত্রে, দুইটা কাজ করা লাগতে পারে। এক হচ্ছে যে এমন হতে পারে যে তোমার কতটুকু আছে সেটা ওয়েট মিলিয়ে মিলিয়ে তুমি দেখতে পারো যে কতটুকু আছে। এমন হতে পারে যেখানে কতটুকু আছে সেটা ওয়েট করতে চাচ্ছ, সেটা ওয়েট করতে দিল তোমাকে, তাহলে তুমি ওটা নিয়ে নিয়ে তারপরে কি করবা, তুমি মিলিয়ে নিবা
যে কতটুকু ওয়েট দিয়ে দেন এটা ব্যালেন্স হয়েছে, সেটাও যেমন করা লাগতে পারে। ভাইস ভার্সা আবার এমন করা লাগতে পারে যে তোমাকে একটা টার্গেট অ্যামাউন্ট দিলাম যে আমার কতটুকু মেপে দাও, অর্থাৎ তুমি আমার ততটুকুই ইয়ে করো, এখান থেকে নিয়ে আমার যতটুকু চাই ততটুকু নাও, অর্থাৎ কত গ্রাম নেওয়া আমার ওয়েট করা লাগবে তত গ্রাম মিলিয়ে দাও আমাকে। তখন তুমি খুব সেন্সিটিভ, আস্তে 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 মিলিয়ে দিলা যে অতটুকু আগে নিয়ে নিলা ওয়েটটা, অর্থাৎ কতটুকু নিবা, তারপরে আস্তে আস্তে করে কেমিক্যাল নিতে থাকলা, নিয়ে এক সময় ব্যালেন্স করলা। তো দুই দিক থেকে এটা কাজটা করা লাগতে পারে, এইদিকে ফিক্স রেখে ওইদিকে তুমি দাও, অথবা ওই দিক ফিক্স রেখে এইদিকে অ্যাড করতে থাকো, দুইটাই তো করতে হতে পারে, তাই না? এই ব্যালেন্সের সাহায্যে তোমরা সেটা করবা। তো এইটা হচ্ছে খুব সিম্পল, যেটা হতেই পারে। এখন ব্যাপারটা হচ্ছে এরকম যে তুমি যদি মনে করো তোমাকে একটা ওয়েট দিলাম, সাপোজ এরকম যে 26.3525 গ্রাম, ফর এক্সাম্পল 26.3525 গ্রাম তোমাকে ওয়েট করতে হবে, ঠিক অতটুকু সাবস্টেন্স তোমাকে ওয়েট করতে হবে, 26.3525 গ্রাম। তো তা করবার জন্য তুমি তোমার হাতে অপশন কি? অপশন হচ্ছে যে তুমি তখন কি করতে পারো, একটা 20 গ্রামের ওয়েট নিতে পারবা। 20 গ্রামের ওয়েট নিলা, ওয়েট বক্স থেকে একটা 20 গ্রামের ওয়েট নিলা, তারপরে তুমি নিবে একটা 5 গ্রামের ওয়েট, অর্থাৎ তুমি তাই নিবা যেগুলো অ্যাভেলেবল। তারপর তুমি নিবে একটা 1 গ্রামের ওয়েট, অর্থাৎ কত নেওয়া হয়ে গেল? 26। 26 নেওয়ার পর গ্রাম ওয়েট পেয়ে গেল 26 গ্রাম, গ্রাম ওয়েটের দিক থেকে। নাও তোমার আছে এবার হচ্ছে ডেসিমেলের পরে 0.35, যেটা হচ্ছে এই 0.35 গ্রাম, যেটা 0.35 গ্রাম, এটা হচ্ছে 350 মিলিগ্রাম, এটা হচ্ছে 350 মিলিগ্রাম, 0.35 গ্রাম হচ্ছে 350 মিলিগ্রাম। তো 350 মিলিগ্রাম নেওয়ার জন্য তুমি আবার ওয়েট নেওয়া শুরু করলা, এবং সেখানে নিলে তুমি একটা ওয়েট নিলা যেটা 200 মিলিগ্রাম, তার জন্য তুমি নিলা হচ্ছে 200 মিলিগ্রাম, 200 মিলিগ্রাম নিলা, এরপর 100 মিলিগ্রাম নিলা, আর 50 মিলিগ্রাম নিলা, তাহলে তোমার কভার হয়ে গেল 350 মিলিগ্রাম। তোমার কভার হয়ে যায় 350 মিলিগ্রাম, তার মানে 0.35 গ্রাম। এতে করে তোমার টোটাল ইউ হ্যাভ টেকেন 26.35 গ্রাম, তুমি কভার করতে পারছো 26.35 গ্রাম। তারপরেও বাকি আছে হচ্ছে 0.0025 গ্রাম। এত কম অ্যামাউন্ট তুমি কিভাবে নিবা এখন? 0.0025 গ্রাম, এত ছোট তো আর নাই। তখন ওটা কিভাবে প্রিসাইজলি তুমি ওয়েট করবা, অ্যাকুরেটলি কিভাবে করবা, তখন এত অ্যাকুরেসি কিভাবে পারবা? সেই অ্যাকুরেসি নেওয়ার জন্য এই ব্যালেন্সে একটা ম্যানেজমেন্ট আছে, এই ব্যালেন্সে ওরকম একটা অপশন আছে। সেই অপশনটা হচ্ছে, এই ব্যালেন্সে কি করা হয়, একটা মেটাল ওয়্যার ইউজ করা হয়, যেটা 5 মিলিগ্রামের বা 10 মিলিগ্রামের, যেটাকে বলা হয়ে থাকবে রাইডার। এটাকে বলতে বলতে শুনবা, সেটা হচ্ছে কি, এটা রাইডার। রাইডার যেটা 5 মিলিগ্রামের রাইডার হতে পারে অথবা 10 মিলিগ্রামের রাইডার হতে পারে। অত মানে অতটুকু ম্যাথের একটা রাইডার নেওয়া হয়, যেটা একটা মেটাল ওয়্যার, মাত্র শুধু একটা বাঁকানো তার, মেটাল ওয়্যার। এটারে তুমি যে কোনো পজিশনে কি করা যাবে, হ্যাং করানো যাবে। এটা এখানে হ্যাঙ্গিং অবস্থায় থাকবে, এন্ড তুমি এটাকে কি করাতে পারবা, মুভ করাতে পারবা যেখানে দরকার। এই 5 মিলিগ্রাম বা 10 মিলিগ্রামের যে ওয়েট মানে রাইডারটা আছে, সেই রাইডারটাকে কি করা হয়, তখন মনে করো এই এতটুকুর জন্য ব্যালেন্স হচ্ছে না, 0.0025 এর জন্য, তখন কি করা হয়, কোনো একদিকে এইটাকে কি করা হয়, মুভ করানো হয়, লেফটে রাইটে, লেফটে রাইটে, এন্ড এটা মুভ করে যেখানে এটা বসালে পরে এখানে ব্যালেন্স হয়।
এটা কোনো একটা জায়গায় বসালে পরে এটা কি হয়ে যাবে, ব্যালেন্স হয়ে যাবে। তো তখন ওখান থেকে আমরা একটা ম্যাথ পাবো, বা আমার ব্যালেন্স করা দরকার ছিল, আমি ব্যালেন্স করব, কিন্তু সেখান থেকে কতটুকু ম্যাথ সেটা এখান থেকে কাউন্ট করতে হবে। আর সেই কাউন্টটা করার জন্য তোমাকে একটা ভ্যালুর হেল্প নিতে হবে, সেটা হচ্ছে রাইডার কনস্ট্যান্ট। আর তা হচ্ছে রাইডার কনস্ট্যান্ট আর তা হলো রাইডার কনস্ট্যান্ট, অর্থাৎ রাইডার কনস্ট্যান্টের ভ্যালু বা রাইডার কনস্ট্যান্ট কি সেটা একটু দেখো। রাইডার কনস্ট্যান্ট হচ্ছে এমন, রাইডার কনস্ট্যান্ট হলো mass of rider by number of division, mass of rider by number of division। তো রাইডার কনস্ট্যান্ট মানে হলো গিয়া একটা দাগ চেঞ্জ করলে কতটুকু ম্যাস চেঞ্জ হয়, ওয়ান ডিভিশন চেঞ্জ হলে কতটুকু ম্যাস চেঞ্জ হয়, সেটা হচ্ছে রাইডার কনস্ট্যান্ট। আর তা ডিটারমিন করে কিভাবে, ওই রাইডারের ম্যাসকে তার ডিভিশন দিয়ে ডিভাইড করে। এখন রাইডারের ম্যাস 10 মিলিগ্রাম সাপোজ, আর তার ডিভিশন হচ্ছে 100, তাহলে ওখানে আসে হচ্ছে 0.1, তবে যেটা আসছে ওটা মিলিগ্রাম, কিন্তু রাইডার কনস্ট্যান্ট হচ্ছে গ্রামে, যার কারণে রাইডার কনস্ট্যান্ট 0.0001 গ্রাম। তাহলে রাইডার কনস্ট্যান্টের এটাই হচ্ছে মিনিমাম ভ্যালু 0.0001। রাইডার কনস্ট্যান্টের ভ্যালু ভ্যারি করতে পারে, রাইডার কনস্ট্যান্টের ভ্যালুটা ভ্যারি করতে পারে, সেটা রাইডারের ম্যাথের উপর ডিপেন্ড করবে, কিন্তু এটা হচ্ছে গিয়া মিনিমাম 0.0001 ম্যাথ। তাহলে এটা ধরো রাইডার কনস্ট্যান্টের ভ্যালু যে 0.0001 গ্রাম। তাহলে রাইডার কনস্ট্যান্ট যদি এত হয় তাহলে কি করে, তখন কি করে, তোমার যখন নিতে হচ্ছে 0.0025 গ্রাম, 0.0025 গ্রাম, তখন তুমি জানো যে রাইডার কনস্ট্যান্ট হচ্ছে 0.001 গ্রাম, তাহলে তার কত দিয়ে মাল্টিপ্লাই করা লাগতেছে, 25 দিয়ে, এই অ্যামাউন্টটা পাওয়ার জন্য। তখন তোমরা কি করবা, বা আমরা কি করি, এই রাইডারটাকে এরকম 25টা ঘরে আইনে রেখে দেই, যেখানে 25 নাম্বার দাগ, ওখানে আমরা রাইডারটাকে হ্যাং করি। হ্যাং করে আমরা বুঝতে পারি যে ওয়েটের সাথে কত অ্যাড হয়েছে, এই যে এটা ওয়েটে অ্যাড হচ্ছে না, যত ওইদিকে যাচ্ছে সে কার দিকে অ্যাড হচ্ছে, ওয়েটের দিকে। কার দিকে অ্যাড হচ্ছে, ওয়েটের দিকে অ্যাড হচ্ছে, তার মানে এতটুকু ওয়েট তখন অ্যাড হয়ে যায়। এবং পরবর্তীতে আমরা অ্যাকুরেটলি 26.3525 গ্রাম তখন করতে পারি, মেজার করতে পারি। তাহলে এই মেজারমেন্টের জন্য পলবঙ্গি ব্যালেন্স ইউজ করা হয়, এন্ড রাইডার কনস্ট্যান্ট ইউজ করা হয়, রিমেম্বার। ঠিক আছে, তো এইটা একটু আইডিয়া রাখবে আর কি, যে পলবঙ্গি ব্যালেন্সের কাজ কি, এন্ড পলবঙ্গি ব্যালেন্সের সাহায্যে একটা গিভেন অ্যামাউন্ট কিভাবে ডিটারমিন করে, একটা গিভেন অ্যামাউন্টকে কিভাবে তোমার মেজার করে। তোমাকে ওরকম একটা অ্যামাউন্ট দিয়ে দিবে, দিয়ে বলবে এটা রাইডার কনস্ট্যান্টের সাহায্যে কিভাবে ডিটারমিন করবা, মানে রাইডার কনস্ট্যান্ট দিয়ে কিভাবে এই অ্যামাউন্টটা নিবা, মেজার করবা। এইরকম কোশ্চেন আসতে দেখা গেছে, যে একটা অ্যামাউন্ট স্টেমে মেনশন করে দেয়, দিয়ে বলে যে এটা কিভাবে ডিটারমিন করবা রাইডার কনস্ট্যান্ট ইউজ করে, পলবঙ্গি ব্যালেন্স ইউজ করে। তো দ্যাটস ইট, এটা আর খুব সিম্পল কাজ এটা। মানে এই চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি তো বললাম যে এটা তো খুব কমফোর্টেবল কোনো চ্যাপ্টার না, কিন্তু এখন এমন একটা জিনিস দাঁড়াচ্ছে যে কোশ্চেন এত বেশি মিক্স আপ হচ্ছে যে তুমি কোনো চ্যাপ্টারের কোনো টপিক তুমি যদি স্কিপ করো বিপদে পড়বা। কিভাবে আমি বলি, সাপোজ তুমি এই চ্যাপ্টারে স্কিপ করলা, অথবা এই চ্যাপ্টারের কোনো টপিক স্কিপ করলা, দেখা যাবে যে তোমাকে এমন একটা ইয়ের মধ্যে ফেলে দিছে, স্পেশালি 19 কোশ্চেন সলভ করতে যাও, এটা ফেস করতে হবে। 19 কোশ্চেন সলভ করতে গেলেই দেখবা যে এই কাহিনী ঘটে গেছে। অর্থাৎ সেখানে তোমার কি করতে জানো, এই পলবঙ্গি ব্যালেন্সের সাহায্যে সোডিয়াম কার্বনেটের অ্যামাউন্ট বের করতে বলছে, ভালো কথা, কিন্তু ওই কোশ্চেনে কি সিতে কি দিয়ে দিছে জানো, সিতে দিয়ে দিছে পিএইচ এর ক্যালকুলেশন।
তো পিএইচ এর ক্যালকুলেশন তো সবাই আশা করে বসে থাকে, পিএইচ এর ক্যালকুলেশন অ্যান্সার করার জন্য তো সবাই রেডি, সবাই তো আশা করে যেটা দিবে। এখন পিএইচ এর ক্যালকুলেশনের সাথে দিয়ে দিতে পলভঙ্গি ব্যালেন্স। এখন অবস্থা বুঝো, পিএইচ ছাড়বে না পলভঙ্গি ধরবে, এরকম অবস্থার মধ্যে তখন পড়তে হবে। সেই জন্য তোমরা সবসময় মনে রাখবা যে তুমি তোমার যেটা খুব টার্গেট টপিক সেটার সাথে যদি এরকম ভাবে কিছু চলে আসে তখন কি করবা। এই কারণে আসলে তোমরা তোমাদের কোনো অপশন নাই যে তোমরা কোনো কিছু স্কেপ করে যাবা। তো এটা হচ্ছে গিয়ে রাইডার পলভঙ্গি ব্যালেন্স যেটাকে বলা হয়। আচ্ছা, আর যেটা আছে ডিজিটাল ব্যালেন্স সেটা তো হচ্ছে গিয়ে তোমার ডিজিটাল ব্যালেন্স, যেটা দিয়ে তোমার হলো মানে এটা ইলেকট্রিক কারেন্ট দিয়ে চলে এবং এটা এমনিতেই রিডিং দেয়। ওকে, তো প্রিসাইজলি খুব প্রিসাইজলি ওটাও রিডিং দিতে পারে। তবে তোমরা একটা জিনিস নোটিস করবা, এটা দিতে পারে মানে সবসময় আলোচনায় আছে বাট দিতে পারে, সেটা হলো গিয়া তোমার পলভঙ্গি ব্যালেন্স ভার্সাস ডিজিটাল ব্যালেন্স। অর্থাৎ পলভঙ্গির অ্যাডভান্টেজ কি, ডিসঅ্যাডভান্টেজ কি, ডিজিটালের অ্যাডভান্টেজ কি, ডিসঅ্যাডভান্টেজ কি, এইসব দেখবা যে মেনশন করা আছে। তো ওগুলো একটু রিডিং করে দিবা, ওগুলো কিন্তু রিডিং করে নিবা। একটা জিনিস মাথায় রেখো, ওগুলো একটু রিডিং করে নিবা। একবার করে হলেও না মানে রিডিং দিয়ে যাবা। আমি অল টাইম তোমাদেরকে একটা রিকোয়েস্ট করি, সেটা হচ্ছে যে তোমার এইটা বারবার পড়তে হবে, মুখস্থ করতে হবে, খুব এফোর্ট দিতে হবে এমন না, কিন্তু মিনিমাম কি করবে জানো, অ্যাটলিস্ট না একবার একটা বার শুধুমাত্র মানে কি করবে, একটা চ্যাপ্টারে থরলি একটা পড়া একবারের জন্য অন্তত করে যাবা। একবারের জন্য মানে ফার্স্ট ক্লাস একটা রিডিং দিয়ে যাবা, একটা রিডিং দিয়ে যাবা, এটা একটু করে রাখবা। নয়তো ওই চ্যাপ্টারের প্রতি একটা ইনজাস্টিস হয়ে যায়। রিডিং করে যাবা, দেখবা যে এতেও তুমি কিন্তু তোমার এদিকেও বেনিফিট হবে। আমি মাঝে মাঝে আমি তোমাদেরকে বা অন্য ক্লাসেও বলি, আমরা যখন এক্সাম দিছি আমাদের তো একদম স্মৃতিতে এখনো আছে যে এমন হয়েছে যে যেই জিনিসটা খুব বেশিবার করে গেছি, 5 বার 10 বার করে গেছি, পরীক্ষার হলে সেটাই ভুলে গেছি অথবা ওইটাতে আটকা পড়ছি। অথচ যেটা একটু ইগনোর করছি, ভাবছি না ঠিক আছে একবার দেখে গেছি বা একদম লাস্ট মোমেন্টটা হয়তো একটু দেখে যাই, হ্যাঁ কেমন একটা ব্যাপার, পরীক্ষার হলে দেখা গেছে ওটাই ঠিক মতো পারতেছি, যেটা বেশি করে আসছি ওটাই পারতেছি না, ভুলে গেছি। তো দ্যাট এই জন্য তোমরা মনে রাখবা, তোমরা যেটা একবার দেখে যাবা সেটা একটা অনেকটা স্ক্যানিং হয়ে যায়, তোমরা জানো। এটা মনে করবা যে তুমি একবার চোখে দেখা বা একবার পড়া মানে সেটা তোমার মেমোরিতে স্ক্যান হওয়ার মতো, ফটোকপি হওয়ার মতো, মেমোরিতেও সেটা আছে, নেভার লস। সুতরাং তোমার যদি টাইম মতো ওটা যদি ওইটাই বেরিয়ে আসতে পারে, এটা মাথায় রেখো। তো ব্যালেন্সের এই পার্টটা ওভারকাম করার পরে তারপরে তোমরা চলে যাওয়া হচ্ছে গ্লাস ওয়্যার যে পার্টটা, সেই পার্টটাতে গ্লাস ওয়্যার এই পার্টটাতে যাবা। এই পার্টটাতে যায়া তোমরা মেক শিওর করবা, যেমন প্রিভিয়াস ক্লাসে কিছুটা দেখে ফেলছো, তারপরেও তোমার বলি যে ধরো অলরেডি এইটা কি, এটা হচ্ছে মেজারিং সিলিন্ডার, এটা কি কনিক্যাল ফ্লাস্ক, এটা ছিল কি বুরেট, দেন হচ্ছে এটা কি পিপেট। তো তোমাদেরকে বলি যে এইটা এই গ্লাস ওয়্যার ফলো করার সময় তুমি মানে তোমার মধ্যে কি চিন্তা থাকতে হবে। আমি তোমাদেরকে রেফারেন্স হিসেবে বলতে পারি যে দুইটা সিকিউর কথা বোর্ডে আসা তাও। একটা সিকিউতে এরকম ধরো গ্লাস অ্যাপারেটাস দেওয়া আছে, দিয়ে বলছে যে ফর মেকিং স্ট্যান্ডার্ড সলিউশন হোয়াট আর দ্য টুলস আর রিকোয়ার্ড। অর্থাৎ স্ট্যান্ডার্ড সলিউশনের জন্য কোনটা লাগবে কোনটা লাগবে না। আরেকটা দিচ্ছি,
এটা আছে রাউন্ড বটম বোতল বলে। তো এরকম ধরো ফিগার আউট করা থাকলো, এন্ড একটা কোশ্চেন দিতে পারে যে স্ট্যান্ডার্ড সলিউশন প্রিপারেশনের জন্য তোমার এর মধ্যে কোনটা কোনটা নেসেসারি, বা স্ট্যান্ডার্ড সলিউশন মেকিং এর জন্য কোন কোনটা হেল্পফুল। আরেকটা হচ্ছে যে ভলিওমেট্রিক অ্যানালাইসিস বা টাইট্রেশনে, যেটা প্রিভিয়াস যেতে বললাম, যে টাইট্রেশনে কোনটা ইউজফুল এন্ড কেন ইউজফুল। এই কোশ্চেন বোর্ডে আসছে, তুমি কি করবা? তো গ্লাস ওয়্যারের এগুলো দেওয়া থাকবে, এন্ড তারপরে তোমাকে কোশ্চেন এই টাইপের করবে। এই টাইপের সিকিউ তোমাদের তোমরা টেস্ট পেপার ফলো করলে বা বোর্ড কোশ্চেন সলভ ফলো করবা, তো অবশ্যই এখন থেকে করা উচিত বোর্ড কোশ্চেন ফলো করা। তো করলে পরে দেখবা যে এই টাইপের কোশ্চেন আছে। তো এই কারণে এটার কাজে দিবে, এটা এই কারণে এটা ইফেক্টিভ, এই কারণে এটা ইফেক্টিভ। ওকে, এট দ্য সেম টাইম আরে কয়েকটা জিনিস একটু জেনে রাখা ভালো। সেটা হচ্ছে যে আমি বলি, তোমার এমসিকিউ 2018-এ ইয়ে 2018-এ যেটা অল বোর্ড কোশ্চেন ছিল, সেবার না একটা এমসিকিউ এসেছিল, এবং এমসিকিউটা অনেক স্টুডেন্ট ভুল করছে, আবার অনেকেই কারেক্ট করছে, ম্যাক্সিমাম কারেক্ট করছে, কেউ কেউ ভুল করছে। কোশ্চেনটা এমন ছিল যে তোমার সবচেয়ে অ্যাকুরেটলি ভলিউম তোমার হচ্ছে গিয়া মেজারমেন্টের জন্য, অ্যাকুরেটলি ভলিউম মেজারমেন্টের জন্য হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট। তো সেখানে প্রবলেম এই কারণে ছিল যে ওখানে দুইটা দুইটা করে দিতে। যেমন মনে করো কারেক্ট অপশনটা ছিল বুরেট পিপেট, বুরেট অ্যান্ড পিপেট। কারেক্ট অপশন ছিল হলো বুরেট অ্যান্ড পিপেট। এর বাইরে অপশন কি ছিল? বুরেট মেজারিং সিলিন্ডার, পিপেট মেজারিং সিলিন্ডার, তারপরে বিকার ছিল একটাতে, বিকার অপশনে ছিল। কারণ সবগুলোতেই কিন্তু একটা স্কেল করা থাকে, যে 250, 500, 50, সবকিছুতে এরকম দাগ কাটা থাকে যে এটার ক্যাপাসিটি কত। তো সেখানে এই অপশনটাই কারেক্ট, যে বুরেট আর পিপেট। কারণ তোমরা জানো যে পিপেট দিয়ে আমরা 5 ml 10 ml অ্যাকুরেটলি নিতে পারি, ঠিক বুরেট দিয়েও না আমরা খুব অ্যাকুরেটলি ভলিউম নিতে পারি। মানে ভলিউমের অ্যাকুরেসিটা, অর্থাৎ খুব প্রিসাইজলি আমরা যদি করতে চাই, তাহলে বুরেট এন্ড পিপেট। মেজারিং সিলিন্ডার দিয়ে ভলিউম নেই, কিন্তু সেটা কিন্তু খুব প্রিসাইজ হয় এমনও না, আবার এটাতে খুব স্মল অ্যামাউন্টেও নেওয়া যায় না। এটা হলো গিয়ে 50, 25, মানে তোমার হচ্ছে গিয়ে 25, 50, 100, 150, 200 এরকম যখন হয়, তখন সিলিন্ডারের উপর আমরা ভরসা করি। তো এই হিসেবে তখন এটা অ্যান্সার ছিল বুলেট পিপেট। তাহলে এটা আসতে পারে আবার রিমেম্বার যে বুলেট পিপেট তখন কারেক্ট অপশন হিসেবে দিবা তোমরা। আচ্ছা, এবার বুলেট নিয়ে কয়েকটা এমসিকিউ হয় বুলেটের জায়গা থেকে। বুলেটের এমসিকিউ হয় কি, কালকে যেটা একটু বলে ফেলছিলাম, যে বুলেটের ক্যাপাসিটি যে 50 ml এর, এটা জানতে চায় প্রায়, যে বুলেটের ক্যাপাসিটি কত। একটা বুলেটের ক্যাপাসিটি হলো 50 ml এর, এটা একটা এমসিকিউ। তবে আরেকটা চমৎকার এমসিকিউ আছে, এবং যেটা মনে করো অনেক বেশি আসছে, সেই এমসিকিউটা হচ্ছে যে বুলেটের এভরি সিঙ্গেল যে ডিভিশন, বুলেটের যে মিনিমাম ডিভিশন, সেটা এক একটা ডিভিশনে কত ভলিউম দেয়। মিনিমাম ডিভিশন, বুলেটের মিনিমাম ডিভিশন মনে রাখবা, সেটা অপশনে থাকতে পারে 0.1 আইদার মিলিলিটার অর 0.1 সেন্টিমিটার কিউব, একই অ্যান্সার। 0.1 মিলিলিটার অথবা 0.1 সেন্টিমিটার কিউব অপশনে থাকবে, এবং এটাই কারেক্ট অপশন। এটা সেভারাল টাইম আসছে, যে বুলেটের মিনিমাম ডিভিশন বা মিনিমাম কত ভলিউম বুলেট থেকে নেওয়া যায়, সেটা হচ্ছে 0.1। তারপরে উচ্চ কত কম পরিমাণে নেওয়া যায়, 0.1 সেন্টিমিটার কিউব। তো বুলেটের এই এমসিকিউটা ভেরি ইম্পর্টেন্ট। তো গ্লাস ওয়্যার নিয়ে সিকিউ এমসিকিউ লেভেলে কোশ্চেন হতে পারে।
এরপরে তোমরা ইনফর্ম হও যেটা, সেটা হলো গিয়ে এরকম একটা ইনফরমেশন পাবা, আর তা হলো ক্লিনিং এজেন্ট। ক্লিনিং এজেন্ট নিয়ে কনফার্ম পাবা এমসিকিউ, একদম কনফার্ম, ওভার শিওর। সেই এমসিকিউটা হলো এরকম, ক্রমিক অ্যাসিড, ক্রমিক অ্যাসিড। এমনকি একটা অনেক সময় সিকিউতে তোমার এতে বা নলেজ বেস কোশ্চেনটা এমন হয়, হোয়াট ইজ ক্রমিক অ্যাসিড, নলেজ বেস কোশ্চেন ডিরেক্ট হয়ে যায়, হোয়াট ইজ ক্রমিক অ্যাসিড। আর এমসিকিউতে তো কত যে আছে, যে হুইচ অফ দ্য ফলোইং ইজ ক্রমিক অ্যাসিড। রিমেম্বার, এটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 প্লাস H2SO4, এই দুইটার কম্বিনেশন হচ্ছে কি ক্রমিক অ্যাসিড। এই দুইটা কম্বাইনলি বলা হয় হচ্ছে ক্রমিক অ্যাসিড, যেটা একটা ক্লিনিং এজেন্ট। এটা হচ্ছে ক্রমিক অ্যাসিড। এমনকি একটা এমসিকিউ আসছে, আমি তাও বলি কি এমসিকিউ আসছে বলি। এমসিকিউ আসছে এরকম যে ক্রমিক অ্যাসিড কোন প্রসেসে কাজ করে, মানে ক্রমিক অ্যাসিড ক্লিনিং এজেন্ট হিসেবে কোন প্রসেসে কাজ করে। এন্ড তখন কারেক্ট অপশন ছিল অক্সিডেশন প্রসেস। চিন্তা করো, তখন স্টুডেন্ট যখন জানতো যে ক্রমিক অ্যাসিড মানে পটাশিয়াম ডাইক্রোমেট সালফিউরিক অ্যাসিড, যেটা অক্সিডাইজিং এজেন্ট, তারপরে এটা কোন প্রসেসে কাজ করে, অক্সিডেশন মেথডে। তো ক্রমিক অ্যাসিড হচ্ছে এটা, যেটা একটা ক্লিনিং এজেন্ট হিসেবে তোমার কাছে জিজ্ঞাসা করা হবে। আরেকটা এজেন্টের নাম আসবে, সেটা ফর্মুলা দিয়ে আসবে না, এখন আর ফর্মুলা দিয়ে আসবে না, সেটা এমনিতে আসবে। সেটা লেগে তোমার অয়েল, গ্রিস, এগুলো ক্লিনিং এর জন্য ইউজ হয় হলো অ্যাসিটন। অ্যাসিটন, ক্রমিক অ্যাসিড যদি অপশনে থাকে তাহলে অ্যাসিটন অপশনে থাকবে না। এই ব্যাপারে তোমরা একটু কনফার্ম থাকো। তাহলে তোমরা মনে করবে যে স্যার বিপদে পড়ে যাবো তো দুইটাই অপশনে থাকলে। না, এই বিপদে পড়বা না। ক্রমিক অ্যাসিড যেটাতে রাইট আনসার সেটাতে ক্রমিক অ্যাসিড থাকবে, আর অ্যাসিটন যেটাতে রাইট আনসার সেটাতে অ্যাসিটনই থাকবে। সো হুইচ অফ দ্য ফলোইং ক্লিন গ্লাসেস বললে যদি অপশনে ক্রমিক অ্যাসিড থাকে ওটাই ক্রমিক অ্যাসিড, আর যদি অপশনে অ্যাসিটন থাকে তাহলে ওইটা অপশনে অ্যাসিটন কারেক্ট হবে, অ্যাসিটনটাই তখন কারেক্ট হবে। তবে বেসিক ডিফারেন্স হলো অ্যাসিটন হচ্ছে গিয়া অয়েল বা গ্রিজ এই টাইপের যে ডার্টি আছে সেগুলোকে ক্লিন করে, আর ক্রমিক অ্যাসিড হইতেছে যে এমনিতে অন্য হার্ড ডার্ট যেগুলো আছে সেগুলোকে ক্লিন করে। এমসিকিউতে অপশন হিসেবে এদেরকে পাবাই। তো ক্লিনিং এজেন্টসের জিনিসটা জানা হয়ে গেল, এমসিকিউ জানা হয়ে গেল। এরপরে তোমার যাবা হচ্ছে যে ব্যাপারটাতে, সেটা হচ্ছে কমন রিএজেন্ট, বা কমন না বলে বেটার হলো কেমিক্যাল রিএজেন্ট। কেমিক্যাল রিএজেন্ট এই জায়গাটাতে যাবা। কেমিক্যাল রিএজেন্টে গেলে, কেমিক্যাল রিএজেন্টে যখন তোমরা যাচ্ছ তখন তোমার ওখান থেকে জানবা হলো ইউজেস, প্রিজার্ভেশন, আর হলো এফেক্ট ফর ডিসপোজাল। 100% সিকিউ আসবেই এটা থেকে। এইটা সবচেয়ে ফেভারিট সাইড সিকিউর জন্য। সিকিউতে এটা হচ্ছে সবচেয়ে ফেভারিট পার্ট এই চ্যাপ্টারের। কেমিক্যাল রিয়েজেন্ট, ইউজেস, প্রিজার্ভেশন এন্ড এফেক্ট ফর ডিসপোজাল। অর্থাৎ এর ইউজ, এর প্রিজার্ভেশনে কোনো কিছু স্পেশাল কিছু আছে কিনা, এন্ড এটার এফেক্ট কি ডিসপোজ করলে। একদম 100% সিকিউ, সবচেয়ে স্ট্রং সিকিউর জায়গা হলো এটা। তো এই জায়গাতে কোন কোন কেমিক্যাল গুলা তোমার ইয়ে করে, মানে কোন কেমিক্যাল গুলো তোমার এখানে দেয় সেটা একটু বলে রাখি, তোমরা এগুলো একবার নোট করে রাখবা।
ডাই হচ্ছে মেটালের মধ্যে সোডিয়াম, অ্যাসিডের মধ্যে দেয় সালফিউরিক অ্যাসিড। তবে আমার নজরে আসছে একবার হাইড্রোক্লোরিক অ্যাসিডও। অ্যালকালির মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড আর সোডিয়াম কার্বনেট। গ্যাসের মধ্যে অ্যামোনিয়া গ্যাস। আর অন্য কিছু রিয়েজেন্টের মধ্যে K4FeCN6 দেয়। আরেকটা রিয়েজেন্টের কথা আছে সিলভার নাইট্রেটের। এইদের নিয়ে কোশ্চেন হবে, নোট করে রাখবা। সোডিয়াম, সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড অংশ বা বইয়ের মধ্যে দাগে রাখবা ওই জায়গাগুলো। এদেরকে স্টেন দিবে, এদেরকে 2-3টা র্যান্ডম দিয়ে স্টেন দিবে, দিয়ে বলবে কি ধরো সিতে কিছু একটা বলবে, সিতে অনেক কিছু বলার আছে, দিতে একেবারে কনফার্ম দিবে যে হোয়াট আর দ্য এফেক্টস অন এনভায়রনমেন্ট ফর দ্য ফলোইং কেমিক্যাল, দিবেই দিবে। তো আর ওখানে না লেখা যায় খুব একটু বানায়া বা একটু কনসেপ্ট দিয়া কিছু ডিজিজ কিছু মানে এফেক্ট বলে মোটামুটি চলে আসে। শুধু একটু প্যারাগ্রাফ করে করে প্যারা করে করে কিংবা একটু পয়েন্ট করে করে লিখলে এখান থেকেও নাম্বার আনা যায়, এখান থেকেও নাম্বার আনা যায়। তো আমি কিছু আমার বোর্ডের রেফারেন্সে বলি কিছু কিছু কোশ্চেন তোমাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য। যেমন একটা কোশ্চেন এমন ছিল যে একবার একটা স্টেমে শুধু সোডিয়াম আর সালফিউরিক অ্যাসিড ছিল, মানে স্টেমটাতে ছিল সোডিয়াম আর সালফিউরিক অ্যাসিড। স্টেমটাতে দেখো তোমাদের আসতে পারে সোডিয়াম আর সালফিউরিক অ্যাসিড স্টেমে ছিল। আর কোশ্চেনটা ছিল এরকম, মানে কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন এমন ছিল যে এদের সলিউশন মেকিং এর জন্য বা এদেরকে ডাইরেক্ট ওয়াটারে কন্ট্যাক্টে আনা যায় না কেন, বা এদেরকে ডাইরেক্ট ওয়াটার মানে হোয়াট আর দ্য প্রিকশনস অফ ইউজিং দেম ইন প্রেজেন্স অফ ওয়াটার, বা হোয়াট আর দ্য প্রিকশন, বা এদেরকে ডাইরেক্ট ওয়াটার অ্যাড করা যায় না কেন, এরকম টাইপের। অর্থাৎ ওয়াটারের সাথে এদের ইন্টারঅ্যাকশন সেটা নিয়ে কোশ্চেন হইছে। সুপার ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এক্ষেত্রে মনে রাখবেন হঠাৎ করে আপনার অডিওটা কিরকম জানি আসছে। সোডিয়ামকে ওয়াটারে কন্ট্যাক্টে আনা যাবে না কোনোভাবেই না। স্যার মাইক্রোফোনটা মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছে স্যার। তাহলে এত স্ট্রং রিঅ্যাকশন হয় যে সেখানে কি হলো এটা? তোমার ফায়ার হয়ে যায়। ওখানে একটা অ্যাক্সিডেন্ট হইতেই পারে। তো সোডিয়ামটা ওয়াটারের কন্ট্যাক্টে আনা যায় না, এই জন্য সোডিয়ামকে তোমরা জেনে থাকবা যে সোডিয়ামকে কি করে পেট্রোলিয়ামের মধ্যে প্রিজার্ভ করে, পেট্রোলিয়াম দিয়ে প্রিজার্ভ করে সোডিয়ামকে। এটা ওপেন এয়ারে রাখা হয় না, যখন এটাকে ব্যবহার করতে হয় তখন এটা কেরোসিনের নিচে ডুবে রাখে, ওয়াটার যেন সোডিয়াম যেন কোনোভাবে ওয়াটারের কন্ট্যাক্টে না আসে। আর সালফিউরিক অ্যাসিড অলসো তাই। সালফিউরিক অ্যাসিড স্পেশালি কনসেন্ট্রেটেড হইলে সালফিউরিক অ্যাসিডও যদি ওয়াটারের সাথে কন্ট্যাক্ট করে তাইলেও মনে রাখবা যে এখানে প্রচুর ধোঁয়া হয়ে যাবে এবং হিউজ স্মোক হবে, যেটা তোমার নিঃশ্বাস বন্ধের মতো অবস্থা হয়ে যাবে। সো দ্যাট এই কারণে ওয়াটারের সাথে এদেরকে ইউজ করাটার কিছু প্রিকশন মেনটেন করতে হয়, রিস্কি। এছাড়া সোডিয়াম হাইড্রোক্সাইড এই বাকি যারা আছে সবারই নিয়েই কম বেশি কোশ্চেন আছে। তবে আমি একটা সিলভার নাইট্রেট নিয়ে একটা কোশ্চেন তোমাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, সিলভার নাইট্রেট নিয়ে। আর সেই কোশ্চেনটা হচ্ছে এরকম যে কোশ্চেনটা খুবই কমন, দিবে তোমাদেরকেও। কোশ্চেনটা হচ্ছে যে সোডিয়াম সিলভার নাইট্রেটকে কেন ডার্ক বোতলে রাখা হয়। তোমরা ল্যাবে গেলে দেখবা যে সোডিয়াম সিলভার নাইট্রেট তো ইউজ করা লাগবে, এন্ড দেখবা যে এটা ডার্ক বোতলে রাখা আছে। সিলভার নাইট্রেটটাকে ডার্ক বোতলে রাখা হয়। তো সিলভার নাইট্রেট ছাড়াও আরো কিছু কিছু আছে যাদেরকে ডার্ক বোতলে রাখতে হয়, এবং তাদের সবার জন্যই মোটামুটি একই রকম অ্যান্সার। আর তাহলে এরকম যে এরা লাইট সেনসিটিভ, এরা লাইটের সেনসিটিভ এবং লাইটের প্রেজেন্সে এরা ডিকম্পোজ হয়ে যায়। সিলভার নাইট্রেটটা লাইটের প্রেজেন্সে ডিকম্পোজ হয়ে সিলভার প্রিসিপিটেট ফর্ম করে ফেলে আর নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস তৈরি করে, ব্রাউন গ্যাস। তো এই কারণে সিলভার নাইট্রেট যেহেতু প্রিজার্ভ করতে হবে তাই এটাকে ডার্ক বোতলে তখন প্রিজার্ভ করা হয়। 2 মার্কে হিউজ ইম্পর্টেন্ট এটা। এন্ড ডাটা শীট যেটা, এটা এমএসডিএস এর মানে এটা কোশ্চেন একটা হবে। আরেকটা এমসিকিউ হয়, সেটা হচ্ছে 2
কিপ কেমিক্যাল ড্রাই, এটা খুব একটা কমন এমসিকিউ আসে যে টু কিপ কেমিক্যাল ড্রাই হুইচ অফ দ্য ফলোইং ইজ ইউজ। তো তখন অ্যান্সারে পাবা হচ্ছে ডেসিকেটর। একদম চমৎকার এমসিকিউ, খুব কমন। ডেসিকেটর হচ্ছে তখন কারেক্ট অপশন। মানে আমি তো একটা জিনিস তো ফলো করছো না এতদিন, তোমরা আমার সাথে ক্লাস করতেছো, একদম আমি মনে করো যে তোমাদের সাথে একেবারে পিন পয়েন্ট আলোচনা করি। তো এটা একটা এমসিকিউ হিসেবে আসবে, টু কিপ কেমিক্যাল ড্রাই হুইচ অফ দ্য ফলোইং ইজ ইউজ, আনসার হচ্ছে ডেসিকেটর। এই জায়গাটা থেকে বের হওয়ার পরে আল্লাহ জানে শেষ করতে পারবো কিনা। দেখো এরপরে যে জায়গাটা যাবা তোমরা সেটা হলো গিয়ে এরকম যে মেথড অফ অ্যানালাইসিস আছে কিছুটা। সেই মেথড গুলো হলো গিয়ে এরকম, একটা আছে ম্যাক্রো মেথড, একটা আছে সেমি মাইক্রো মেথড, and another one আছে যে মাইক্রো মেথড। তাহলে মেথড অফ অ্যানালাইসিসে দেখবা যে দেয়ার আর থ্রি মেথড। তার একটা আছে ম্যাক্রো, সেমি মাইক্রো এন্ড মাইক্রো। ঠিক আছে, এই হচ্ছে তোমার তিনটা মেথড আর কি। এই মেথড গুলো একটু স্টাডি করা লাগবে। শুধু একটু আইডিয়া দিয়ে দিচ্ছি যে ম্যাক্রো মেথডে হয়েছে কি, মেথড সাবস্টেন্সটা তোমার ম্যাক্রো মেথডে যে মেথড সাবস্টেন্স সেটা 0.5 গ্রাম থেকে 1 গ্রাম পর্যন্ত নিয়ে কাজ করা হয়। 0.5 থেকে 1 গ্রাম পর্যন্ত অ্যামাউন্ট নিয়ে যদি অ্যানালাইসিস করো তাহলে ওটা কনসিডার হয় ম্যাক্রো মেথড হিসেবে। আর ভলিউমে সেখানে 20 থেকে 50 ml পর্যন্ত ওরকম ভলিউম, তাহলে ওটা হচ্ছে ম্যাক্রো। দেন হচ্ছে সেমি মাইক্রো। সেমি মাইক্রোতে হচ্ছে গিয়া তোমার ফাংশন করে যেটা সেমি মাইক্রোতে, সেটা হলো 50 মিলিগ্রাম থেকে 200 মিলিগ্রাম এই অ্যামাউন্টের মধ্যে নিলে পরে সেটা সেমি মাইক্রো মেথড হিসেবে কনসিডার হবে। 50 থেকে 200 মিলিগ্রামের অ্যান্সারটা হবে সেমি মাইক্রো মেথডের অ্যান্সার। আর তখন ভলিউমটা তোমার 2 মিলিলিটার থেকে 5 মিলিলিটারের মধ্যে হয় আর কি। আর মাইক্রো যেটা খুবই কম অ্যামাউন্ট নিয়ে করা হয়, যেটা ধরো 10 মিলিগ্রাম অ্যাপ্রক্স নেওয়া হয়, 10 মিলিগ্রাম, আর 1 মিলিলিটারের মতো নিয়ে কাজ করা হয়, ওটা হচ্ছে মাইক্রো মেথড। এগুলো হচ্ছে সব হলো ডিফারেন্ট মেথড অফ অ্যানালাইসিস। এগুলো হচ্ছে মেথড অফ অ্যানালাইসিস যেটা জানা থাকতে হবে। এই পার্টে যখন তোমরা যাবা, এই পার্টটাতে ঠিক এই পার্টটাতে একটা কোশ্চেন হবে। কোশ্চেনটা হচ্ছে এরকম যে হোয়াই সেমি মাইক্রো মেথড ইজ সুইটেবল ইন দ্য ল্যাবরেটরি, যে কেন সেমি মাইক্রো মেথডটা সুইটেবল, এই কোশ্চেনটা করবে। তো করলে তখন তোমার আরেকটা আইডিয়া তোমার আছে যেটাকে বলা হয় লিমিটেড ইউজ অফ কেমিক্যাল। সেটা হচ্ছে লিমিটেড ইউজ অফ কেমিক্যাল। তো লিমিটেড ইউজ অফ কেমিক্যাল বলতে যেটা বুঝায় সেটা হচ্ছে যে তোমার কেমিক্যাল লিমিটেড ইউজ করতে হবে, নট ওভার নট লেস, মানে খুব লেস না আবার খুব ওভার না, লিমিটেড ইউজ। তো এই ক্ষেত্রে সেমি মাইক্রো হচ্ছে বেস্ট। সেমি মাইক্রোটা ইকো ফ্রেন্ডলি কারণ এটাতে ওয়েস্টেজ কম হয়। সেমি মাইক্রো থেকে রেজাল্টটা মডারেটলি পাওয়া যাবে, কারণ হচ্ছে গিয়ে ম্যাক্রোতে তোমার অনেক ওয়েস্টেজের চান্স থাকে, মাইক্রোতে বেশি সেন্সিটিভ, সেখানে সেমি মাইক্রোটা মোর হচ্ছে সুইটেবল। তো ওই ওই অ্যাঙ্গেল থেকে এটাকে বলা হয়। এটা 2 মার্কের জন্য আসবে, মিলিয়ে নিবা। আর একটা এমসিকিউ আসবে, সেই এমসিকিউটা এমন এমসিকিউ একটু বলে দিচ্ছি, সেই এমসিকিউটা এমন হবে, সেটা হলো যে একেবারে কনফার্ম থাকো এই এমসিকিউ দিবে। সেই এমসিকিউটা এরকম যে ল্যাবরেটরিতে হাইড্রোজেন সালফাইডের ইনস্টিডে CH3CSNH2 ইউজ হয়। অর্থাৎ ল্যাবরেটরিতে আমার হাইড্রোজেন সালফাইড ইউজ করতে হয়, ল্যাবরেটরিতে হাইড্রোজেন সালফাইড ইউজ করতে হয়। তো ওই হাইড্রোজেন সালফাইড ইউজ করার জন্য আমরা হাইড্রোজেন সালফাইড ডিরেক্ট না ইউজ করে
হাইড্রোজেন সালফাইড ডিরেক্ট সাপ্লাই না দিয়ে আমরা কি করি, এর অল্টারনেটিভ ইউজ করি, আর যেটাকে বলা হয় থায়োঅ্যাসিটামাইড। এন্ড রিমেম্বার, অনেক সময় এই ফর্মুলা দিবে না, বলবে থায়োঅ্যাসিটামাইড, তখন থায়োঅ্যাসিটামাইড কারেক্ট। ওই যে তার মানে এই এমসিকিউটা পাবাই যে সেমি মাইক্রো মেথডে, অবশ্যই এটা সেমি মাইক্রো মেথডে বলে দেই, এটা সেমি মাইক্রো মেথডে বলবে কি যে সেমি মাইক্রো মেথডে হাইড্রোজেন সালফাইডের ইনস্টিডেন্ট কোনটা ইউজ হয়, অ্যান্সার হচ্ছে থায়োঅ্যাসিটামাইড। এটা থায়োঅ্যাসিটামাইড, অর্থাৎ এই থায়োঅ্যাসিটামাইড যেটা, এটা ডিজলভ করলে অ্যাসিটামাইড হয় আর হাইড্রোজেন সালফাইড হয়, অ্যাসিটামাইড হয় আর হাইড্রোজেন সালফাইড হয়। তারপর হাইড্রোজেন সালফাইড তখন সলিউশনের মধ্যে তৈরি হয়ে যায়। এই কারণে হাইড্রোজেন সালফাইড ডিরেক্ট মানে অন্যভাবে না করে এই থায়োঅ্যাসিটামাইড দেওয়া হয়। কারণ তোমরা হয়তো জানতেছো না যে হাইড্রোজেন সালফাইড যদি তোমার তৈরি করতে হয়, তার জন্য যে কাজ করতে হয় সেটা অনেক কমপ্লেক্স। এই জন্য এইটাকে পরিবর্তন করে আমরা থায়োঅ্যাসিটামাইড ইউজ করতেছি। তাহলে এই জায়গাটা তোমার নলেজে রইল। এই জায়গা থেকে বের হয়ে যাবা হচ্ছে তোমাদের পরিচিত একটা জায়গা আছে, সেটা হচ্ছে গিয়ে হ্যাজার্ড সাইন, যেটাকে তোমরা আর বলতে পারো যে সেফটি সাইন। তো এই সেফটি সাইনের পার্টে যাবা, ওটা থেকেও এমসিকিউ তো হয়, আবার অনেক সময় সিকিউতেও মানে অনেক সময় দিয়ে দেয় মিক্স আপ করে। তো হ্যাজার্ড সাইন গুলো তোমাদের কিছু কিছু জানা আছে, যেমন তোমরা জানো যে রেডিও অ্যাক্টিভ সাইন, ইরিটেন্ট সাইন, টক্সিক সাইন, ডেঞ্জারাস সাইন, এনভায়রনমেন্টাল পলিউশন সাইন, হেলথ হ্যাজার্ড সাইন, এরকম অনেকগুলো সাইন আছে, যে সাইন গুলো তোমার ইয়ে করতে হয়, ডিটেক্ট করতে হয়, আইডেন্টিফাই করতে হয়, যেটা কোন সাইন, এটা কোন সাইন, ওটা কোন সাইন। করোসিভ একটা সাইন আছে, ফ্লেম, তারপরে ফ্লেমেবল সাইন আছে না, তো অক্সিডেন্ট সাইন আছে না, তো ওরকম সাইন গুলো, যেমন তোমরা জানো যে সার্কেলের উপরে ফ্লেম থাকলে সেটা অক্সিডেন্ট, আর যদি শুধু এমনিতে ফ্লেম থাকে তাহলে সেটা ফ্লেমেবল, ঠিক না। এক্সপ্লোশন আছে, ঠিক না। তো এগুলো একটু ডিটেক্ট করতে পারতে হবে, এন্ড এগুলো রিলেভেন্ট যে আলোচনাটা সেটা একটু জেনে নিতে হবে। স্যার আগেরটা এবং কি 7 নাম্বার ছিল? যাই হোক, কত ছিল মনে থাকে না। তারপর এরপরে সব শেষ, একদম লাস্টে যে চ্যাপ্টারের, সেটাতে যায় পাবা হচ্ছে ফার্স্ট এইড বক্স। ফার্স্ট এইড নিয়ে দেখবা যে কনক্লুশন দেওয়া আছে, ফার্স্ট এইড নিয়ে কনক্লুশন আছে, অর্থাৎ শেষের দিকে আসে হচ্ছে ল্যাবে কি কি সেফটি ইকুইপমেন্ট অ্যাভেলেবল থাকতে হয়, তার একটা হচ্ছে ফার্স্ট এইড থাকতে হয়, তারপরে ফায়ার এক্সটিংগুইশার থাকতে হয়, ঠিক না। তারপরে একটা জিনিস থাকতে হয়, একটু চিনে রাখো, সেটা হচ্ছে ফিউম হুড। ফিউম হুডও কিন্তু সেফটির জন্য ইউজ করা হয়, ফিউম হুড, রিমেম্বার। এবং একটা এমসিকিউ বোর্ড একবার এসেছিল যে হুইচ অফ দ্য ফলোইং ইউজড ফর হুইচ অফ দ্য ফলোইং ইজেন্ট ইউজ ফর, ইজেন্ট মানে না, ইউজ ফর সেফটি। তো সেখানে এই তিনটা অপশন ছিল, কিন্তু এই তিনটা কারেক্ট না, দেখছো। কারণ হলো এর বাইরে তারা একটা অপশন দিছিল সেন্ট্রিফিউগার, ডিতে দিছিল সেন্ট্রিফিউগার, এবং ওইটা অ্যান্সার। কারণ কোশ্চেন তো ছিল যে হুইচ ইজেন্ট সেফটি ফর সেফটি, তাহলে সেটা সেন্ট্রিফিউগার, তাহলে বোঝা যাবে কি এটা সেফটির জন্য, এটা সেফটির জন্য, এটাও সেফটির জন্য, ঠিক না। তাহলে এটা জানবা, জেনে দেন কনক্লুড করবা চ্যাপ্টারটা, হয়ে গেল। যাক, তাহলে একদম এই চ্যাপ্টারের ফার্স্ট টু লাস্ট each and every point I could introduce to you, মানে সবকিছু মিলে এই চ্যাপ্টারটা বুঝাতে গেল অ্যাটলিস্ট যে হোল চ্যাপ্টারে কি আছে, ঠিক না, বা কিভাবে এটা দেখা উচিত। তো ডান হয়ে গেল না।